নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প পুরুষত্ব। প্রকাশ সিগারেটটা শেষ করে পড়ন্ত বেলার আলোয় গঙ্গার মৃদু ঢেউ খেলে যাওয়া জলের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। আজ তার জীবনে যে ঘটনা ঘটে গেছে সেটা কোনো দুঃস্বপ্নের থেকেও কম নয়। সে এক চরম সত্যের মুখে থেকে লুকোতে এই গঙ্গার ধারে চলে এসেছে। প্রকাশ এক সরকারি চাকুরে, সুঠাম চেহারা, তামাটে রং, এক কথায় বলতে গেলে সুপুরুষ। এহেন ছেলের জন্য বাড়ির লোক একটু সুন্দরী মেয়েদের দিকেই ঝোঁকে, যদিও সেই ঝোঁকটা তাৎক্ষণিক হয়, কারণ ভবিষ্যতে বাহ্যিক সৌন্দর্য কতটা কাজে লাগে সেটা অনেক ক্ষেত্রে ভবিষ্যতেই জানান দেয়। আর বিয়ের বাজারে সরকারি চাকুরের চাহিদা চিরদিনের, তাই বাড়ির লোক অনেক দেখে শুনে প্রকাশের সাথে ঝুমার বিয়ে ঠিক করলো। ঝুমাকে শুধু সুন্দরী বললে ভুল বলা হবে, তার সাথে অপূর্ব সুন্দরী তকমাটা খুব ভালো মিলে যায়। বিয়ের সময় লোকে বলল বটে একেবারে রাজজোটক। প্রকাশও মহা খুশি। নিজেকে নিয়ে তার একটা চাপা অহংকার ছিল, সেটা বেড়ে আরও দ্বিগুণ হলো ঝুমার সাথে তার বিয়ে হয়ে। ফুলশয্যার রাতে প্রকাশ আরও বুঝল ঝুমার চিন্তাভাবনার সাথে তার অনেকাংশে মিলে যায়, আর এটাই জীবনে চলার পথে মূল মন্ত্র। প্রকাশ ঝুমা নিজেদের নিয়ে অনেক রঙিন স্বপ্ন দেখা শুরু করলো, কিন্তু দাম্পত্যের সুখের সাগরে যদি পরিবারের সুখের মিলন না ঘটে, তাহলে একটা চোরা স্রোত বয়ে যায়। আর প্রকাশের ক্ষেত্রে সেরকমই ঘটল। কদিনের মধ্যে সে বুঝল সে যেমন ঝুমাকে ভালোবাসে, ঝুমাও তার থেকে কম যায় না। আর সেই জন্যই বোধহয় আরও একটা কথা তার কানে এলো। প্রকাশ স্তন্য, সে বউ ছাড়া কিছু চেনে না, জানে না। সময় সুযোগ পেলেই সে বউয়ের সাথে সময় কাটায়। বাড়িতে তার বাবা মা আর এক ভাই আছে, তাদের সাথে সময় কাটানোটা এখন তার অনেক কমে গেল। তার মনে হলো নতুন বউ তাকে এখন বেশি সময় দেওয়াটা দরকার। কিন্তু তার চিন্তা ভাবনার সাথে তার নিজের পরিবার গেল না। তার বাবা মার মনে হলো প্রকাশ পাল্টে গেছে, কিন্তু প্রকাশ নিজে জানে সে পাল্টায়নি। এদিকে ঝুমা খুব খুশি হয়েও খুশি হতে পারল না। বর তার এত খেয়াল রাখে, তার কোনো দরকারি জিনিস সে না চাইতেই পেয়ে যায়। প্রায় ছুটির দিনে তারা ঘুরতে বেরিয়ে পড়ে। ঝুমার কোনো অভাব প্রকাশ রাখে না, কিন্তু বিয়ের পরের প্রথম মাস যে শাশুড়ি তাকে এত খেয়াল রাখতেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে এমনকি তার স্নানের জল পর্যন্ত এগিয়ে দিতেন। তিনি যেন এখন কেমন গুটিয়ে গেছেন। খুব দরকার না পড়লে তিনি কথা বলেন না, তার ঘরেও আসেন না। ঝুমা অবাক হয়ে ভাবে, কি তার দোষ? সে তো চেয়েছিল সবাইকে নিয়ে সুখে থাকতে। প্রকাশও জিনিসটা খেয়াল করেছে। ছোটবেলা থেকেই সে তার মাকে খুব ভালোবাসে এবং সেটা বিয়ের পরেও বিন্দুমাত্র কমেনি। শুধু ঝুমার প্রতি তার মনোযোগটা এখন বেশি। সে কারণেই কি তার সাথে মা সেভাবে কথা বলে না? প্রকাশের মনে এটা নিয়ে একটা অসহায় ভাব কাজ করে, কিন্তু সে জানে এটা নিয়ে কথা বলতে গেলে সংসারের শান্তি বাড়বে না। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, প্রকাশ বা ঝুমা এ নিয়ে কোনো আলোচনাও করে না। হয়তো উভয়ের ব্যাপারে খুব স্পর্শকাতর বলে। সুখ দুঃখ আর সম্পর্কের টানাপোড়েনে এভাবে দেখতে দেখতে প্রকাশ আর ঝুমার বিবাহিত জীবন 1.5 বছর পার করে দিল।
আর এই 1.5 বছরে দাম্পত্য জীবনে অনেক বন্ধন তৈরি হলেও পারিবারিক বন্ধন অনেক কমে গেল। ঝুমার মনে হতে লাগলো সে এ বাড়িতে ভাড়া থাকে, কালে ভদ্রে তার শ্বশুর শাশুড়ি তার সাথে কথা বলে। শুধু প্রকাশ এলে মনে হয় তার জীবনে এখনো রঙিন স্বপ্ন আছে, কারণ প্রকাশ অদ্ভুতভাবে পরিবারের দুর্বলতা চেপেও তার প্রতি ভালোবাসার খামতি রাখে না। কিন্তু প্রকাশ অফিসে চলে যাওয়ার পর ঝুমা খুব একাকী হয়ে যায়। বিয়ের আগে সে স্বপ্ন দেখেছিল স্বামী, শ্বশুর শাশুড়ি আর দেওর নিয়ে তার মজায় দিন কাটবে, কিন্তু এই 1.5 বছরে সে বুঝে গেছে এ তার জীবনে হওয়ার নয়। কিন্তু একাকিত্ব তার জীবনকে গ্রাস করেছে। মাঝে মাঝে ঝুমা অসহায় হয়ে ভাবে কিভাবে সে তার জীবনকে সামনে নিয়ে যাবে, কিভাবে তার এই একঘেয়ে একাকিত্ব কাটবে। এ প্রশ্নের একটা সমাধান তার মাথায় এলো। একমাত্র একটা বাচ্চাই পারে তার এই একাকিত্ব কাটাতে। ঝুমার ইচ্ছে থাকলেও প্রকাশের জন্যই ওরা সন্তান নেওয়া নিয়ে কোনো তাড়াহুড়ো করেনি। ডাক্তারের সাথে পরামর্শ করে বিয়ের পরপরই ঝুমা পিল নেওয়া শুরু করেছিল। সন্তানের ইচ্ছেটা মনে আসার পর থেকে কোনো কোনো দিন ঝুমা সেটা খেত না, অনেকটা ইচ্ছা করে, আবার অনেকটা ভুলবশত। প্রকাশকে সন্তানের কথা বলতে প্রকাশ যেন এক প্রকার রেড়ে করে উঠল। আদর করে জড়িয়ে ধরে বউকে বলল, আরও বছরখানেক যাক, তারপর। ঝুমার মনে হতো প্রকাশ যেন শুধু তার বউকে ভালোবাসতেই বিয়ে করেছে, কিন্তু সে মনে মনে একটা উপায় বার করল। ঝুমা এবার ইচ্ছে করেই পরপর 3 দিন পিল খেলো না। আর তার কদিন পর সে তার শরীরে কীরকম একটা অস্বস্তি অনুভব করা শুরু করলো। সেদিন রাতে ঝুমা প্রকাশের বুকে মুখ লুকিয়ে বলল, এই জানো, আমার না কদিন ধরে গাটা কেমন বমি বমি করছে। প্রকাশ বউকে জড়িয়ে ধরে বলল, কেন, কিছু খেয়েছো নাকি, কদিন ধরে হচ্ছে? ঝুমা আস্তে করে বলল, গত পরশু থেকে। আমার তো ভয় লাগছে, যদি কিছু হয়ে যায়। প্রকাশ একটু হেসে বলল, বিয়ের পরেতে ভয় পাবার কি আছে, কিন্তু হিসেবে তো হবার তো কথা নয়। ঝুমা মুখটা আর একটু লুকিয়ে বলল, সব কি আর হিসেবে হয় গো? প্রকাশ বউকে আরও কাছে টেনে বলল, না গো, আরও কয়েকদিন যাক, তারপর আর হিসেবে চলবো না। ঝুমা কিছু বলল না, মনে মনে হেসে পাশ ফিরল। পরদিন প্রকাশ একটু আগে অফিস থেকে এলো, দেখলো তার মায়ের মুখে একটা অদ্ভুত পরিবর্তন। মুখে একটা হাসির রেখা দেখতে পেল। তার বিয়ের পরপর মা যেন হাসতে ভুলে গেছিল। আজ হঠাৎ মায়ের মুখে হাসি দেখে প্রকাশ অবাক হয়ে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মা বলে উঠলেন, উপরে যাও, বৌমার শরীরটা খারাপ, আজ 2-3 বার বমি করেছে, পারলে একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। প্রকাশ কিছু বুঝল না। সে আর কোনো কথা না বলে উপরে চলে গেল তার ঘরে। ঘরে ঢোকার পর ঝুমা হাসি হাসি মুখ করে বলল, তোমার হিসেবে মনে হয় কোনো গন্ডগোল হয়েছে, চলো বিমল ডাক্তারের কাছে যাই। বিমল ডাক্তার মেয়েদেরই ডাক্তার, আর তার চেম্বারটা প্রকাশদের বাড়ি থেকে আধ ঘন্টার পথ। ডাক্তারখানায় যেতে যেতে প্রকাশ ঝুমাকে জিজ্ঞেস করলো, তোমার কি সত্যিই মনে হয়? ঝুমা লাজুক মুখে বলল, সত্যি বলেই মনে হচ্ছে গো। তারপর একটু আদুরে গলায় বলে উঠল, এই জানো, আমার না এখন খুব টক জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে। হ্যাঁ গো, শুনেছি এটাও নাকি এক ধরনের লক্ষণ। প্রকাশ যেন একটু অসহায় মুখে বলল, দেখি ডাক্তারবাবু কি বলেন। বিমল ডাক্তার খুব রাশভারী। সব শুনে ঝুমাকে বললেন, ক বছর বিয়ে হয়েছে? ঝুমা উত্তর দেওয়ার আগেই প্রকাশ বলল, ডাক্তারবাবু, এই 2 বছর হতে চলল।
বিমল ডাক্তার পাল্টা জিজ্ঞাসা করলেন, এর মধ্যে কোনো ইস্যু এসেছিল? প্রকাশ উত্তর দিল, না ডাক্তারবাবু। বিমল ডাক্তার একটু অবাক কণ্ঠে বললেন, 1.5 বছরে একবারও আসেনি? কড়া প্রোটেকশন নেওয়া হয় বুঝি? প্রকাশ একটু গর্বিত স্বরে বলল, হ্যাঁ ডাক্তারবাবু, ঝুমা পিল খায়। বিমল ডাক্তার মুখ থেকে হু বলে আওয়াজ বার করে ঝুমাকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলেন। প্রেশার মাপলেন, ওজন করালেন, তারপর গম্ভীর মুখে বললেন, দেখো, আমার তো মনে হচ্ছে এটা হজমের সমস্যা। তো লাস্ট পিরিয়ড কবে হচ্ছে? ঝুমা বলল, 15 দিন আগে। বিমল ডাক্তার বললেন, তাহলে এখনো কিছু বলা যাচ্ছে না। দেখো, যদি এটা মিস হয় তবে একটা প্রেগ কার্ড নিয়ে বাড়িতে টেস্ট করিয়ে নিও। যদি পজিটিভ হয় তাহলে এসো। যাওয়ার পথে প্রকাশ দেখল ঝুমার মনে খুশির বন্যা। ঝুমার আবদারে সে অনেক দিন পর ফুচকা খেলো, আচারের দোকান থেকে অনেক ধরনের আচার কিনলো। সে রাতে ঝুমা আবেগ ভরে বলল, এই জানো, আমাদের বাচ্চাকে খুব ভালো করে মানুষ করব, অনেক খেলনা জামা কিনে দেব। হ্যাঁ গো, দেবে তো? প্রকাশ বুঝল ঝুমা মনে প্রাণে মা হতে চায়। সে শুনেছিল সব মেয়েদেরই নাকি জীবনের এটা একটা লক্ষ্য। মা হওয়া, মাতৃত্বের স্বাদ পাওয়া, সেটা ছাড়া যেন জীবন অপূর্ণ। প্রকাশ ঝুমার হাতটা নিজের কাছে টেনে নিয়ে বলল, তুমি যা চাইবে তাই হবে ঝুমা। প্রকাশের মনে একটা গর্ব হলো। ঝুমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত পাওয়া এখন তারই হাতে। প্রকাশের মা বাবাও যেন ধরে নিল সংসারের নতুন অতিথি আসছে। ডাক্তারের পুরো কথা কেউ জানার চেষ্টাও করলো না। পরের দিন ঝুমা একটা বায়না ধরলো, হ্যাঁ গো, একটা বাচ্চার ছবি নিয়ে আসবে, টাঙিয়ে রাখবো। এই সময় বাচ্চাদের ছবি দেখা মনের পক্ষে খুব ভালো। প্রকাশ একটু বিরক্ত স্বরে বলল, এত ব্যস্ত হও না, আর কদিন সবুর করো। ঝুমার কথাটা মনে ধরল না। সে অভিমান করে বলল, তোমাকে আনতে হবে না, যাও, আমি আনবো। প্রকাশ একটু হেসে বলল, আরে আমি আনবো না কখন বললাম, কিন্তু আর কদিন যাক, টেস্ট করাও, তারপর না হয় আনা যাবে। ঝুমা কোনো কথা বলল না। পরের দিন সকালে অফিস যাওয়ার পথে প্রকাশ ভাবল, আজ একটা বাচ্চার ছবি এনে সে ঝুমাকে চমকে দেবে। কিন্তু অফিসে গিয়ে কাজের চাপে সে ছবির কথা ভুলে গেল। রাতে বাড়ি এসে ঘরে গিয়ে দেখল তার বিছানার সামনের দেওয়ালে একটা বাচ্চার ছবি। ছবিটা দেখে প্রকাশেরও যেন মনটা ভরে গেল। সত্যি ছবিটা মন কাড়ানো। ঘরটা যেন ভরে গেছে। প্রকাশের মনের থেকে কেউ জনে বলে উঠল, তোর এই ঘর এবার পূর্ণ হলো। প্রকাশের মনে একটা পিতৃত্বের স্বাদ পাওয়ার বাসনা এই প্রথমবার তীব্রভাবে এলো। প্রকাশ বুঝল জীবনে বাবা হওয়াটাও একটা বিশাল প্রাপ্তি। প্রকাশ ঝুমাকে জিজ্ঞেস করলো, ছবিটা কি তুমি আনলে? ঝুমা হেসে বলল, না গো, মা এনে দিয়েছে বাবাকে বলে। প্রকাশের মনটা আরও ভালো হয়ে গেল। বিয়ের পরে তার সাথে যেন তার বাবা মায়ের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল গড়ে উঠেছিল, সেটা সে এখন মিলিয়ে যেতে দেখল। সে রাতে ঝুমা প্রকাশের পাশে শুয়ে বলল, হ্যাঁ গো, তুমি ছেলে চাও না মেয়ে? প্রকাশ বলল, তোমার কোনটা পছন্দ? ঝুমা বলল, না তুমি বলো, তোমার পছন্দই আমার পছন্দ। প্রকাশ বউকে জড়িয়ে ধরে বলল, মেয়ে, তোমার মতন মিষ্টি একটা মেয়ে চাই। ঝুমা বলল, আমি কিন্তু তোমার মতন একটা ভালো মনের বিশাল মনের ছেলে চাই, তবে মেয়ে হলেও আমার কোনো আপত্তি নেই। প্রকাশ এই প্রথম ঝুমার মুখ থেকে তার সম্বন্ধে প্রশস্তি শুনল। সে বলল, আমি ভালো মনের না খারাপ মনের তুমি বুঝলে কেমন করে? ঝুমা বলল, মেয়েরা সব বোঝে।
বিয়ের পরে যেমন মেয়েরা পরের বাড়িতে এসে চেষ্টা করে সব কিছু মানিয়ে নিতে, সেরকমই ছেলেদেরও দায়িত্ব থাকে বউকে বোঝার, জানার, তাকে সময় দেওয়ার, বাড়ির লোকের সাথে একটা সুস্থ সম্পর্ক বজায় রাখার। তোমাকে দেখেছি, তুমি আমার জন্য সেই প্রথম দিন থেকে এসব করছো। এর জন্য যে তুমি অনেক কষ্ট সহ্য করেছো, অনেক দুর্নাম পেয়েছো, সেটা আমি জানি গো। আমি যেন জন্ম জন্মান্তর তোমার মতো স্বামী পাই। প্রকাশের মনটা গর্বে ভরে উঠল। এভাবে তাকে কেউ সম্মান দেয়নি, এভাবে তাকে নিয়ে কেউ ভাবেনি। ছেলেরা যেন কোনোদিনই কারোর নিজের হতে পারে না। বিয়ের পরে বাবা মা ভাবে ছেলে পর হয়ে গেল, আর বউ ভাবে স্বামী মায়ের ন্যাওটা। প্রকাশের মনটা খুশিতে ভরে উঠল। বউ তার শুধু সুন্দরীই নয়, বুদ্ধিমতীও বটে। এভাবে আরও দিন দুই চলে গেল। বাড়িতে এখন একটা বেশ খুশি খুশি ভাব। সারা বাড়িতে ঝুমা এখন বিশেষ অতিথি হিসেবে গণ্য হচ্ছে। সবার নজর শুধু তারই দিকে। কিন্তু মানুষ ভাবে এক হয় আরেক। ছন্দটা কাটল তৃতীয় দিনে এসে। প্রকাশ অফিস থেকে আসার পথে একটা বুক স্টল থেকে বাচ্চাদের নামকরণের বই কিনে নিয়ে এসে বাড়ি ঢুকলো। বাড়িতে ঢুকে প্রকাশের একটু অন্যরকম লাগলো। বসার ঘরে আলো নিবানো কেউ নেই। সে মাকে ডাকলো। কয়েকবার ডেকে সাড়া না পেয়ে সে উপরে উঠে এলো। তার ঘরে ধিমি তালে একটা আলো জ্বলছে। দরজাটা ভেজানো। প্রকাশের বুকটা একটু ছ্যাঁত করে উঠল। মনটা তার একটু কু ডাকলো। সে আস্তে করে দরজাটা খুলল। ঘরে ঢুকে দেখলো ঝুমা বিছানায় পাশ ফিরে শুয়ে আছে। প্রকাশ আস্তে করে ডাকলো, ঝুমা। বিছানা থেকে কোনো সাড়া এলো না। প্রকাশ বিছানার সামনে গিয়ে ঝুমার গায়ে আস্তে করে ধাক্কা মারল। ঝুমা মুখ ফিরিয়ে প্রকাশের দিকে চাইল। প্রকাশ দেখল ঝুমার মুখটায় একটা বিষাদের ছায়া নেমে এসেছে। চোখ মুখ শুকনো, যেন সারা শরীরের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। প্রকাশ বিছানায় তার পাশে বসে জিজ্ঞাসা করল, কি হয়েছে? ঘর অন্ধকার করে শুয়ে আছো কেন? ঝুমা চোখ তুলে তার দিকে চেয়ে রইল। প্রকাশ সেই আবছা অন্ধকারে দেখল ঝুমার চোখে জলের ধারা গড়িয়ে যাচ্ছে। প্রকাশ ঝুমার মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছে ঝুমা, কাঁদছো কেন? ঝুমা এবার প্রকাশের বুকের উপর মাথা রেখে হাউ হাউ করে কেঁদে উঠল। প্রকাশ অসহায়ভাবে জিজ্ঞাসা করল, কিছু বলো ঝুমা, কাঁদছো কেন? ঝুমা কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে বলল, আমার যে স্বপ্ন ভেঙে গেল আজ। আমি যে বড় স্বপ্ন দেখেছিলাম, সব শেষ হয়ে গেল। প্রকাশ এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল। হেসে বলল, আরে বোকাই, এ স্বপ্ন তো আমাদেরই হাতে। তুমি মা হতে চাও আর আমি বাবা। দেখো, সব ঠিকঠাক থাকলে সন্তান আসার তো কোনো বাধা নেই। তোমাকে আর পিল খেতে হবে না। ঝুমার গলাটা ধরে আসছিল। সে বলল, কিন্তু আমি যে পুরো ঠকে গেলাম। মা বাবাও ঠকে গেল, আমিই ঠকালাম মিথ্যে আশ্বাস দিয়ে। প্রকাশ বলল, দূর পাগল, বাবা মা কি জানে না এটা সব সময় মানুষের হাতে থাকে না? ঠিক জানেন ও, তুমি চিন্তা করো না। চিন্তা কিন্তু করতেই হলো প্রকাশদের। এরপরে তারা 5-6 মাস অনেক প্ল্যান পরিকল্পনা করলেও সন্তান তাদের এলো না। প্রকাশের সেই পরিবারের সম্পর্কে আবার ভাঙন ধরল। বাবা মা কেমন যেন আবার আড়াল হয়ে গেল। ঝুমা যেন দিনে দিনে শুকিয়ে যেতে লাগলো, আর প্রকাশ মনে মনে নিঃস্ব। প্রকাশ আবার ঝুমাকে নিয়ে বিমল ডাক্তারের কাছে গেল। বিমল ডাক্তার কতগুলো টেস্ট লিখে দিলেন, সেগুলো করিয়ে তারপর তার সাথে দেখা করতে বললেন। আজ প্রকাশ টেস্ট রিপোর্ট নিয়ে সরাসরি বিমল ডাক্তারের কাছে গেল।
বিমল ডাক্তার সব দেখে একটু চুপ থেকে প্রকাশকে বলল, তোমাদের উচিত ছিল আরও আগে আসা। 1.5-2 বছরে যতই প্রোটেকশন নাও, একবার না একবার ইস্যু আসারই কথা, না আসাটাই সমস্যা। যাই হোক, আজ না হয় কাল তোমাদের এই সমস্যার সম্মুখীন হতেই হতো। প্রকাশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলার আগেই বিমল ডাক্তার বলে উঠলেন, জানো তো, আমরা সন্তান না হলে প্রথমেই মেয়েদের দোষ দিই, ওদেরকে বাজা বলতেও ছাড়ি না। কিন্তু সন্তান না হওয়ার জন্য 40% যেমন মেয়েদের দোষ থাকে, তেমনি 40% আমাদের মানে পুরুষ জাতি, আর বাকিটা অজানা। প্রকাশ অতি কষ্টে বলল, এক্ষেত্রে সমস্যা কার ডাক্তারবাবু? বিমল ডাক্তার বললেন, শুনতে হয়তো তোমার খারাপ লাগবে, কারণ আমরা পুরুষ মানুষ, আমরা পরাজয় স্বীকার করতে পারি না। আমরা আমাদের পুরুষত্ব নিয়ে অহংকার করি, আমরা পুরুষত্ব নিয়ে মাঝে মাঝে ছেলে খেলা করি, মেয়েদের ভোগ্য পণ্য বানাই। কিন্তু আসল পুরুষত্ব কি জানো? আমার কাছে সেই সফল পুরুষ যে জীবনের সব অন্ধকার দিককে স্বীকার করে আর উজ্জ্বল দিককে আরও উজ্জ্বল করার চেষ্টা করে। বিমল ডাক্তার এবার উঠে দাঁড়িয়ে প্রকাশের কাছে গেলেন, তার মাথায় হাত দিয়ে বললেন, তোমার শুনতে খারাপ লাগলেও এখানে কিন্তু তোমার বউয়ের কোনো সমস্যা নেই। সমস্যাটা তোমারই, এবং সেটা খুবই গুরুতর। প্রকাশের মনে হলো তার গলাটা পুরো শুকিয়ে গেছে। সে সামনে রাখা জলের গ্লাস থেকে জল খেয়ে কোনো রকমে বলল, কি সমস্যা ডাক্তারবাবু? বিমল ডাক্তার একটু চুপ করে বলল, সন্তান হওয়ার জন্য মেয়েদের ডিম্বাণুর সাথে ছেলেদের শুক্রাণুর মিলন আবশ্যক, কিন্তু দুটিকেই সজীব সচল হতে হবে এবং তাতে থাকতে হবে আরেকটা প্রাণের উপাদান। আর তোমার রিপোর্ট বলছে এক্ষেত্রে তোমার শুক্রে প্রাণের কোনো উপাদান নেই। আর একটু খুলে বললে, তোমার বীর্যে শুক্রাণু নেই। প্রকাশ, তোমার দ্বারা সাধারণভাবে তোমার বউকে বাচ্চা দেওয়া কোনোদিনই সম্ভব নয়। প্রকাশের মাথায় যেন কেহ লোহার হাতুড়ির ঘা বসিয়ে দিল। মুখ থেকে তার কথা বেরোলো না। তার মনে হলো সে কথা বলতে পারে না। বিমল ডাক্তার বলতে থাকলেন, একে বলে এজ স্পারমিয়া। পৃথিবীতে শতকরা 5% ছেলেদের এই সমস্যা আছে। দুর্ভাগ্যের বিষয়, তুমি তাদের মধ্যে একজন। এই সমস্যা জন্ম থেকেও হতে পারে, আবার ছোটবেলার অনেক রোগ থেকেও হতে পারে। এর সম্পূর্ণ চিকিৎসা এখনো বেরোয়নি। তবে যদি তোমার শুক্রাশয়ে শুক্র যদি থেকে থাকে, তবে নলজাতক উপায়ে তুমি বাবা হতে পারবে। আমি তোমাকে একটা ঠিকানা দিয়ে দিলাম, তুমি ওখানে যোগাযোগ করে দেখো। দুঃখ পেও না, এ তো তোমার তো কোনো হাত নেই, নিজেকে একদম দোষী ভাবার কোনো কারণ নেই। প্রকাশের মাথায় আর কোনো কথা ঢুকলো না। সে ঠিকানার কাগজটি নিয়ে বেরিয়ে এলো। তারপর আর প্রকাশ বাড়ি যায়নি। গঙ্গার এই ধারে বসে সে ধাবমান জলের দিকে চেয়ে তার নিজের কথায় ভাবছিল। কিভাবে সে ঝুমাকে বলবে তার এই সমস্যার কথা, স্বাভাবিকভাবে তাদের বাচ্চা না হওয়ার কথা? সে কিভাবে বোঝাবে? কিভাবে সে ঝুমার সামনে গিয়ে দাঁড়াবে? প্রকাশের চোখের কোণায় জলে ভরে গেল। পুরুষ মানুষ সে, অথচ তাকে এখন সারা জীবন নিজের কাছে, ঝুমার কাছে একটা গ্লানি নিয়ে কাটাতে হবে। তার সব কিছু থাকতেও সে ঝুমার সাথে সহবাস করে ঝুমাকে তার অতি কাঙ্ক্ষিত একটা সন্তান দিতে পারবে না। সে এক ক্ষুদ্র মানব, তার হাতে কোনো জাদুকাঠি নেই যে সে তার এর থেকে বেরিয়ে এসে ঝুমাকে বলতে পারে, ঝুমা, আমি এক নিখুঁত পুরুষ যে তোমাকে পৃথিবীর সব সুখ দিতে পারে। নমস্কার,
আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন আর কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন গল্প পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।